নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। সন্ধ্যা হইবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময়ে আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী, হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে? তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ড লেখা আছে, এই স্থানে হাত দেখা ও কুষ্টি বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মন্ত্রে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্নিগ্ধ চোখে খানিকক্ষণ চাইয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্যে শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে নয়, দিন রাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবারে ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন ভিতরে। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটাকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলস আছে। মাথায় চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয়ের মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিপুষ্ট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে
আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল, এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয় তাহা জানে না, সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলায় আড্ডায়, সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আর পাবে না, বরং আরও কিছু ক্ষতি যোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়াছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে, এটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার ওপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম, হাত দেখাইতে যাইতাম তাহা নয়, প্রায়ই যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ঐতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল। হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথা সর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের মতো উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার প্রসার নষ্ট হইল। তবুও ধূর্ততা
ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকতে সে এখনও খানিকটা প্রসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হতো। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ প্রসার নষ্ট হওয়ার পরে যে পায় নাই, একথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের ওপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার সহিত তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তা কোনো দিন জানা ছিল না। একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়াছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলা ঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো, সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো। বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকি। গেলাম বেলাঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বার করো দেখি। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নাই। রুমালখানাতে আমার নাম লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া?
বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেল ফুলের গন্ধ চালনা করিল, তাহার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সি, এর মোট সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার ওপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সে প্রভাবের মূল্যে কী আছে, সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময়ে আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কী হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিল। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিল। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে হুড়ুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কী ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিক একটা শিখা। আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিটখানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যা বাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল
যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখেছি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠাবে উঠতে উঠতে আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললে, বাবাজি বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামপুর স্যানালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে স্যানালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখনও তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামপুর স্যানেলের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরের নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাদের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি স্যানেলেরদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করে। কিন্তু এসব কথা ইনি কী করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়ে এসেছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করবে যা। এই পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িস নি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। গল্পটি এখানেই শেষ নয়। এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এর পরের পার্টটা শোনার জন্য তোমাদেরকে কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার প্রথম গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো পরের গল্পটি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায়।